আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আবারও কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার অশেষ রহমত। আজকে আবার লাইভে আসতে পেরেছি। তো লাইভের শুরুতেই আমি আপনাদের কমেন্টগুলো দেখব। আপনারা দয়া করে আমাকে জানাবেন যে আমার কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং অবশ্যই জানাবেন কোত্থেকে জয়েন করেছেন এবং আপনাদের প্রশ্নগুলো ওখানে লিখবেন। সুপ্রিয় ভাইরা, আমি জয়েন করেছি টেক্সাস হিউস্টন থেকে। আমি বাসায় যাচ্ছি আজকে। আজকে জুমাবার। সবাইকে জুমা মুবারক। আমাদের এখন সকালবেলা, সকাল ১০টার কাছাকাছি সম্ভবত। তো আপনারা যে যেখানে আছেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন, কোত্থেকে জয়েন করেছেন এবং প্রাইমারিলি জানান আমাকে শুনতে পাচ্ছেন। তারপর আমি শুরু করব ইনশাআল্লাহু তাআলা। এবং আরেকটা কথা বলি, আজকে কথা হবে ক্যান্সার নিয়ে। আপনাদের যত প্রশ্ন আছে ক্যান্সার নিয়ে দয়া করে এখানে লিখুন। আমাদের অনেক স্টেজ 4 ক্যান্সার থেকে ভালো হয়েছে। স্টেজ 1, 2, 3 তো স্টেজ 1 বা 0 স্টেজ ক্যান্সার তো সবাই ভালো হয় আলহামদুলিল্লাহ। তো সাকসেসফুল দেখেছেন। তো সাকসেস দেখার কারণে আপনারা হয়তো অনেক অনেকে প্রশ্ন করছেন যে ক্যান্সার ভালো হবে কিনা, এই ক্যান্সার কি হবে, ওইটা কি হবে, লক্ষণ কি, আর্লি সাইন কি, ক্যান্সার থেকে প্রতিকার প্রতিরোধ আমাদের সবকিছু নিয়ে প্রশ্ন করছেন না? তো চেষ্টা করব আপনাদের কথাগুলো আজকে আম এই সময় বলার জন্য। আম আপনারা একটু আপনাদের প্রশ্নগুলো একটু লিখুন প্লিজ এবং আপনাদের ঢাকা থেকে জয়েন করেছেন, যে যেখান থেকে জয়েন করেছেন জানাবেন। আরেকটা কথা, আমি লাইভ শুরু করছি এক্ষুনি। আপনারা অনেকে জয়েন করে ফেলছেন। সুতরাং আমার জয়েন শুরু করা ফেলা উচিত। দয়া করে আপনারা আরেকটা কাজ করুন। লাইভটা পজ করে লিখে ফেলুন ঝটপট। লাইভটা পজ করে লিখুন যে কোত্থেকে জয়েন করেছেন, আপনাদের প্রশ্নগুলো এবং অবশ্যই সবার সাথে আপনাদের স্ট্রিমে শেয়ার করে দিন এবং আপনারা যারা বিভিন্ন পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, দয়া করে শেয়ার করে দিন যাতে করে সবাই লাইভে আসতে পারি। আজকে ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ কথা হবে। আমার ক্যান্সার পেশেন্টের যে সাকসেস, সেই সাকসেসটা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা আজকে, হ্যাঁ? দয়া করে আপনারা সবার সাথে শেয়ার করুন। আমি শুরু করছি একটু পরেই। ধরুন 20 সেকেন্ড। তো 20 সেকেন্ডের মধ্যে আপনারা একটু সবার সাথে শেয়ার করে দেন, হুম? আপনাদের গ্রুপে, পেজে, ফ্রেন্ড লিস্টে, হুম? যাতে করে সবাই আমরা আসতে পারি একসাথে, হ্যাঁ? কথা বলতে পারি। গ্রিন টি, হ্যাঁ? By the way, today is the matcha green tea, huh? Okay, 20 seconds over. শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাইরা, তো আমি আজকে বলেছি আজকে কথা বলবো হচ্ছে ক্যান্সারের বিভিন্ন স্টেজ, আর্লি সাইন এবং ক্যান্সার হলে কি করা উচিত। যাদের ক্যান্সার হয় নাই তারা ক্যান্সার না হওয়ার জন্য কি প্রিভেনশন নেওয়া উচিত এবং ক্যান্সারের যারা আর্লি স্টেজ লক্ষণগুলো নিয়ে খুব চিন্তা করছেন ক্যান্সার আমার হয়েছে কিনা, আম তাদের কথা বলবো। ক্যান্সারকে বোঝার উপায় কি বা ক্যান্সারকে যাতে ভুল না বোঝেন সেটার উপায় কি, সে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এবং প্রথমে শুরু করি যে ক্যান্সারের যে আর্লি সাইন গুলো কি। দেখুন, ক্যান্সারের আর্লি সাইন গুলো হচ্ছে প্রাইমারিলি হচ্ছে যে ওভারওয়েট, টু মাচ ওভারওয়েট, তারপর হচ্ছে যে যেটা ওবিস বলি আমরা, তারপর হচ্ছে যে টু মাচ উইকনেস, যেমন ফ্যাটিগনেস আসা, যেমন খাবারের ডাইজেশন সমস্যা হওয়া, আম আমাদের আইজিই অ্যান্টিবডি বেড়ে যাওয়া, তাছাড়া বিভিন্ন স্কিন চেঞ্জ যাদের হয়, হ্যাঁ? তো স্কিন যাদের কালারটা ডিসকালার হয়, কখনো ইয়েলো হয়, কখনো ডার্কিশ হয়, এই সবগুলো হচ্ছে আর্লি স্টেজ সাইন। তবে আর্লি স্টেজ সাইন নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না। কারণ হচ্ছে যে আর্লি স্টেজ সাইন গুলো অন্য রোগের কারণও হতে পারে। আপনারা মনে রাখবেন যে ক্যান্সার হওয়া না হওয়া কিন্তু আমাদের সমাজে একটা বিগ ডিল। ইমাজিন আপনার ক্যান্সার হয়েছে, আপনি কি মনে করবেন? ইউ উইল ক্রাই, ইউ উইল স্ক্রিম। আপনি চিন্তা করেন আপনি কতটা মারা যাবেন। আমার এই সপ্তাহে কতগুলো পেশেন্টকে শুনতে হয়েছে যে ডাক্তার বলেছে আর আমি 2 উইকস বাঁচবো। ডাক্তার বলেছে আমি ৩ মাস বাঁচবো। একটা পেশেন্ট বলেছে ওইদিন যে আমার মনে হয় ডাক্তার বলেছে এনি টাইম আমি চলে যাবো। এই যে ব্যাপারগুলো। সো সবচেয়ে স্যাড হচ্ছে যে ক্যান্সার ডায়াগনোস হয় একেবারে 3rd অথবা 4th স্টেজে এসে। যদিও 3rd স্টেজকে আমরা কনসিডার করি না। 3rd এবং 2nd কে আমরা একই মনে করি। বাট টার্মিনাল যেটা অ্যাগ্রেসিভ, যেটা মেটাস্টাসিস হয়ে যাওয়া, যেটা হচ্ছে যেটা টার্মিনাল স্টেজ, অ্যাগ্রেসিভ স্টেজ,
স্টেজ 4, সেই ছড়িয়ে যাওয়া ক্যান্সারকে আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের ডায়াগনোস হয়, তখন মানুষের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে না, যেহেতু আজকের কনভেনশনাল ধারণা। তো ইটস রিয়েলি স্ক্যারি। এবং এই ক্যান্সারকে প্রতিরোধের জন্য কি পরিমাণ ফান্ডিং হচ্ছে আপনারা জানেন। এই ক্যান্সার, ওই ক্যান্সার, এই ফান্ডরেজিং, সেই ফান্ডরেজিং, ক্যান্সার নিয়ে গবেষণা বাড়ছে, ফান্ডিং বাড়ছে, রিসার্চ বাড়ছে, ট্রিটমেন্ট বাড়াচ্ছে, নতুন নতুন মেশিনারি, নতুন নতুন মেডিসিন। আমার পুরো 5 বছর আমি ক্যান্সার ড্রাগ নিয়ে কাজ করেছি। আমি মেডিকেলে এসে আমি কাজ করেছি সব ধরনের ডিজিজ নিয়ে। তার আগ পর্যন্ত আমি পুরো ক্যান্সার ড্রাগ নিয়ে কাজ করেছি। আমার না, শুধু পৃথিবীতে লক্ষ লক্ষ সায়েন্টিস্ট কাজ করে নিয়ে। এবং 2002 সালে আমেরিকাতে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছিল, যে ওয়ার এগেইনস্ট দ্য ক্যান্সার। এবং সেটা 2002 থেকে 2010 পর্যন্ত ছিল। ভাবছেন ক্যান্সারটাকে একটা বড় ধরনের ধাক্কা দিয়ে ফেলে দিবে, ক্যান্সারকে একটা নির্মূল পর্যায়ে নিয়ে আসবে। তখন দেখা গেছে যে ক্যান্সারের ধরনটা আরো বেড়ে গিয়েছিল, এবং ক্যান্সারের হারটা বেড়ে তখন আমেরিকাতে ক্যান্সারের সংখ্যা 5.5 লাখ থেকে প্রায় 6 লাখ এসে পৌঁছেছে তখন এই সময়টাতে। তাহলে আমাদেরকে পুনরায় চিন্তা করতে হবে যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানেই না নতুন ড্রাগ, নতুন মেশিন, নতুন নতুন রিসার্চ, নতুন ড্রাগ। দ্যাটস নট দ্য সলিউশন। সলিউশন হচ্ছে ক্যান্সারের রুটটা কোথায়, রুটটা আমাদেরকে চিন্তা করতে হবে। ক্যান্সার রুটটা হচ্ছে আমাদের যখন মেটাবলিক ইস্যু হয়। আজকে ডক্টর সেইফি তার যে রিসার্চ গুলো, আমার ফাংশনাল মেডিসিন প্রোগ্রামে তার রিসার্চটা ছিল একটা বই আকারে আছে, সেই বইটা ছিল আমাদের একটা পাঠ্যসূচি। আমি ওই বইটা পড়ে অনেক বড় একটা নোট করতে হয়েছিল টু পাস দ্য এক্সাম। তো আমি দেখেছি তার মতো এত ডিপলি ক্যান্সারটাকে গবেষণা করার মতো কোনো সায়েন্টিস্ট আজও জন্ম হয়নি। উনি ক্যান্সারের উপর প্রায় 125টার মতো পাবলিকেশন করেছে। উনি বলেছে ক্যান্সার ইজ এ মেটাবলিক ডিজিজ। ইটস নট দ্যাট ক্যান্সার যে টিস্যুটা ক্যান্সারাস হয়েছে, দ্যাটস নট দ্য অনলি প্রবলেম। More importantly, we have to look at why the person getting cancer, the root cause need to be focused. সেই জন্য আর্লি স্টেজ যে সাইনগুলো, যে ওবেসিটি, এক্সট্রিমলি ফ্যাটিগ, স্কিন কালারটা ডার্ক হয়ে যাওয়া বা ইয়েলোইশ হয়ে যাওয়া, আপনার যে বডির যে ওভারঅল মেটাবলিজমটা স্লো হয়ে যাওয়া, তারপরে সবসময় অ্যালার্জি লেগেই থাকা, আইজিই যেটা, সবসময় অ্যালার্জি লেগেই থাকা, ফুড সেন্সিটিভিটি, এগুলো দিকে ফোকাস করুন। আমরা কি খাচ্ছি সেটা ফোকাস করুন। আমরা যখন রং খাবার খাই, রং খাবারটা এসে আমার শরীরে রং ডিফেক্টিভ সেল তৈরি করে। ডিফেক্টিভ সেলটাই আপনার তার সেলের যে প্রপার্টি, একটা সময় পরে চলে যাওয়া, মরে যাওয়া, অ্যাপোস্টোসিস হওয়া, যখন এটা বন্ধ হয়ে যাবে তখনই ওই সেলটা অ্যাবনর্মালি প্রলিফারেট হবে। সেলটা মরে গিয়ে যখন অ্যাবনর্মালি বেড়ে যাবে, ওইটা হচ্ছে ক্যান্সার। তাহলে আমাদেরকে রুট যেটা আবার বলছি, যে কি কারণে ক্যান্সার সেলটা তৈরি হচ্ছে। স্বাভাবিক সেলটা তার স্বাভাবিক ক্ষমতা, তার একটা সময় পরে যে মরে যাওয়ার ক্ষমতা হারিয়ে সে যে ওভারগ্রোথ হচ্ছে, সেটা যে কারণটা কি? অফকোর্স জিন এখানে কারণ আছে। এখানে রং ইনগ্রেডিয়েন্ট এসে রং সেল তৈরি হচ্ছে, ডিফেক্টিভ সেলটা এসে তার প্রপার্টি হারিয়ে ক্যান্সারাস হচ্ছে, সেটা আমাদের ফোকাস করতে হবে। তাহলে আমরা আর্লি স্টেজ সাইনগুলো চিন্তা না করে, আমরা আর্লি স্টেজে অনেক ড্রাগ, অনেক বড় মেশিনারিজ, অনেক বড় সার্জারি প্ল্যান না করে আমরা আমাদের লাইফস্টাইল, খাবারকে চেঞ্জ করি, আমরা আমাদের অন্যান্য সমস্যাগুলোকে সমাধান করি, আমাদের মেটাবলিজমটাকে ইমপ্রুভ করি, আমাদের এনার্জিটাকে ইমপ্রুভ করি, আমাদের ডিটক্সটাকে কন্টিনিউ রাখি, আমাদের এক্সেসিভ সুগার ইনটেক, প্রসেস সুগার ইনটেকটাকে কন্ট্রোল রাখি। তখনই হবে আমরা আর্লি সাইন কে আমরা দমন রাখতে পারবো। এতে করে আমরা আর্লি সাইন থেকে দূর হতে পারবো। এতে করে আমরা আর্লি সাইন থাকলেও আমাদের ক্যান্সার হবে না ইনশাআল্লাহ। আশা করি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। আপনারা যারা প্রশ্ন করছেন, ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের প্রশ্নগুলো দেখছি, সবগুলো আমার সামনে বড় কন্টিনিউয়াসলি আসছে। সুপ্রিয় ভাইরা, আজকে লাইভে
আমি যতগুলো বিষয় নিয়ে কথা বলবো, ক্যান্সারের আসল সাইনগুলো, ক্যান্সারের প্রতিকার, প্রতিরোধ, তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে কি কি করা উচিত, সবগুলো নিয়ে কথা বলবো। তো আপনারা একটু আপনাদের প্রশ্নগুলো এখানে লিখে জানান এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিন প্লিজ। শুক্রিয়া ভাইরা, এরপর কথা বলবো ক্যান্সারের আসল লক্ষণগুলো কি কি। এখন আমাদের সমাজ যেটা হয়েছে, কিছু হলে মনে হয় আমার ক্যান্সার হয়ে গেছে, পাতলা পায়খানা হচ্ছে ক্যান্সার হয়ে গেছে, আমার দুর্বল লাগছে ক্যান্সার হয়ে গিয়েছে, পেটে ব্যথা ক্যান্সার, একটা লাম্পস এন্ড বাম্পস, টিউমারস এন্ড লাইপোমা কিছুটা হয়ে যায়, ও এটা আমার ক্যান্সার তৈরি হলো। হ্যাঁ, মাথা ব্যথা করছে ক্যান্সার হচ্ছে, কাশি হচ্ছে ক্যান্সার হচ্ছে, বারবার পিসি হচ্ছে ক্যান্সার হচ্ছে, গায়ে জ্বর আসছে সেটা ক্যান্সার হচ্ছে। ব্যাপারটা এইভাবে নিবেন না। একটা লক্ষণ অনেকগুলো রোগ থেকে আসতে পারে। তাহলে আপনার একটা লক্ষণ দেখা দিলে আপনার ক্যান্সারের দিকে আপনারা যাবেন না, আপনারা সরাসরি ডাক্তারের শরণ হবেন। ডাক্তার আপনাকে প্যাট স্ক্যান করে আপনাকে যদি যদি টিউমার পায় বা কোনো এই টাইপস অফ টিউমার, যেমন লাইপোমা হোক, অ্যাডিনোকার্সিনোমা, যে ধরনের ক্যান্সারাস কোনো টিউমার দেখে বা লাইপোমা দেখে বা যা সিস্ট দেখে, সিস্টও ক্যান্সার হতে পারে অনেক সময়, নট অলওয়েজ, বাট মোস্টলি টিউমার গুলো ক্যান্সারাস হয়। দেখে আপনাকে তারা বায়োপসি করবে, তখন আপনার ব্লাড টেস্ট করবে, প্যাট স্ক্যান করবে, দেন আপনাকে ইমেজিং করবে, দেন আপনাকে চিন্তা করবে ক্যান্সার আছে কিনা। তবে আপনার জানা থাকা উচিত যে আপনি যদি এক্সট্রিমলি ফ্যাটিগ থাকেন, শুধু এক্সট্রিমলি ফ্যাটিগ না, আপনাকে আমি 10টা মেজর ক্যান্সারের সাইন বলছি, যেগুলো আপনার মনে রাখবেন। যদি এগুলো দেখেন তাহলে আপনার অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। 1 নম্বর হচ্ছে ফ্যাটিগ। ফ্যাটিগ যদি এমন হয় যে সবসময় দুর্বলতা, সবসময় টায়ার্ডনেস, যাচ্ছেই না, তখন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। নিশ্চয়ই আপনার কোনো মেটাবলিক ইস্যু আছে, মেবি মনে হয় আপনার আরো কোনো রোগের সম্ভাবনা আছে, ক্যান্সার না হলেও। আর ক্যান্সার হলে সেখানে ডায়াগনোজ করবে ডাক্তার, আপনাকে প্রাইমারি সাইনগুলো দেখে ব্লাড টেস্ট করবে, এরপর স্ক্যানিং করবে, ইমেজিং করবে, দেখবে। 2 নম্বর হচ্ছে ওয়েট লস বা ওয়েট গেইন। যদি টু মাচ ওয়েট গেইন হয়, অল ওভার সাডেন 20 পাউন্ড গেইন করছেন, অল ওভার সাডেন 20 পাউন্ড লুজ করছেন, তখন that might be a cancerous sign, but not always though. You have to go to talk to a doctor. যদি দেখেন যে আপনার শরীরে অনেক জায়গায় লাম্পস এন্ড বাম্পস, সোয়েলিং, লাইপোমা, টিউমার, সিস্ট দেখা যাচ্ছে, আপনি কোন ধরনের এগুলোকে গেস না করে, ভয় না পেয়ে, নিজেকে ক্যান্সারাস ডায়াগনোস না করে ফেলে ডাক্তারের শরণা হবেন, এটা হল ক্যান্সারাস কিনা। এরপরে 3 নম্বরে আপনি যদি দেখেন যে 4 নম্বরে, এক্সকিউজ মি, সরি, 4 নম্বরে যদি দেখেন যে আপনার বডিতে পেইন এমন পর্যায়ে আছে, 4 নম্বরে আপনার শরীরে যদি পেইন এমন পর্যায়ে আছে যে সবসময় পেইন লেগেই থাকে, যে পেইনটা কখনো যাচ্ছে না, আপনার পেইন কিলার খেলেও যাচ্ছে না, বা আমি বলবো পেইন কিলার সবসময় খাওয়ার দরকার নেই, পেইন মানে পেইন কিলার না। আপনি টুরমেরিকের চা খান, এই যে আমি খাচ্ছি টুরমেরিক গ্রিন টি চা খাচ্ছি, সে দেখেন হয়তো চলে যাবে। না চলে গেলে পেইনটা যদি কনস্ট্যান্টলি আপনার মুভ অ্যারাউন্ড করছে এবং থেকে যাচ্ছে, আপনার ঘুমাতে পারছেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার হয়তো আপনাকে বলবে যে এটা হয়তো কোনো অটোইমিউন ডিজিজ, নাকি ক্যান্সারাস সাইন, নাকি কোনো অন্য কোনো সোয়েলিং বা অন্য কোন ধরনের মেজর ইনফরমেশন আছে, ডাক্তার আপনাকে বের করবে। তারপরে 5 নম্বর হচ্ছে যে আপনার কফ হয়, কফটা যদি এমন পর্যায়ে আসে যে কফ কন্টিনিউয়াস হচ্ছে, আপনি আদা লেবু চা খেলেও যাচ্ছে না, কন্টিনিউয়াসলি মশলা চা খাচ্ছেন তাও যাচ্ছে না, আপনি একটু কফি সিরাপ খাচ্ছেন তাও যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনার দেখতে হবে যে এখানে মেটাবলিক মেজর ইস্যু আছে। কারণ আপনাকে আগে বলেছি ক্যান্সার ইজ এ মেটাবলিক ডিজিজ দ্যাট ডিসকভার্ড বাই ডক্টর সেইফি। হ্যাঁ, হি ওয়াজ দ্য নাম্বার 1 ক্যান্সার বায়োলজিস্ট ইন ইউনাইটেড স্টেটস অর as well as the whole world. So it's a metabolic disease, আপনার কন্টিনিউয়াস কফ হয়, এটা আপনাকে অবশ্যই কনসিডার রাখতে হবে। কিন্তু ডাক্তার শরণ হওয়া ছাড়া, ডাক্তারের কাছ থেকে কনফার্ম হওয়া ছাড়া আপনারা নিজেকে ক্যান্সার ডায়াগনোজ করবেন না। 6 নম্বর হচ্ছে ব্লিডিং। এখন আপনারা দেখবেন ব্লিডিংটা যদি এমন পর্যায়ে হয় যে সবসময় ব্লিডিং হচ্ছে, সেটা হচ্ছে প্রস্রাবে হতে পারে, পায়খানা রাস্তায় হতে পারে, আর পায়খানা রাস্তায় অল্প স্বল্প ব্লিডিং আপনার হেমারয়েড, ফিস্টুলা, ফিশার, এগুলো থেকে হতে পারে। এটা নিয়ে বেশি টেনশন করবেন না। কিন্তু যখন আপনি নিপল দিয়ে ব্লিডিং হচ্ছে, তার মানে আপনার ব্রেস্ট টিউমারে হয়তো ক্যান্সারাস টিউমার আছে, অথবা আপনার
প্রচুর মানে কন্টিনিউয়াস প্রস্রাবের ব্লিডিং হচ্ছে, অথবা কন্টিনিউয়াস আপনার রেকটাম দিয়ে কন্টিনিউয়াস পায়খানা দিয়ে ব্লিডিং হচ্ছে, সেটাও আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি দেখবেন। সুপ্রিয় ভাইরা, এরপরে ৭ নম্বরে আমি যেটা বলবো যে আপনার বাউল কালার, বাউল হ্যাবিট যদি টু মাচ চেঞ্জ হয়, যেমন অনেক সময় বাউলটা যদি খুব ব্রাউনিশ হয়ে যায়, বা বাউলটা যদি কনস্ট্যান্টলি ডার্ক হয়, বা টু মাচ ডায়রিয়া, টু মাচ কনস্টিপেশন, আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন আপনি। ডাক্তারের সাথে পরামর্শ করলে আপনার হয়তো ডাক্তার আপনাকে মেবি বায়োপসি করবে, মেবি আপনাকে কোলোনোস্কোপি করে দেখবে, স্পেসিমেন নিয়ে বায়োপসি করে দেখবে যে হয়তোবা আপনার ক্যান্সার থাকতেও পারে, বা টিউমার থাকতে পারে, পলিপ থাকতে পারে, অথবা মেজর হেমারয়েড থাকতে পারে, অথবা যে কোনো ধরনের ইন্টারনাল ড্যামেজ থাকতে পারে, যে ক্যান্সার হতে পারে, না হতে পারে। তবে আপনি কোনো গেস করবেন না। ডক্টর, বি পজিটিভ, that should be your primary thought. Okay, তারপর হচ্ছে যে ৮ নম্বর হচ্ছে, দেখুন আপনি যদি কনস্ট্যান্টলি ইউরিনেশন হয়, যেমন আপনি প্রস্রাব করছেন, আবার প্রস্রাব আসছে, প্রস্রাব ব্যথা হচ্ছে, তারপর হচ্ছে যে প্রস্রাবের সময় হোল্ড করে রাখতে পারছেন না, অথবা প্রস্রাব বেরোচ্ছে না, হ্যাঁ, প্রস্রাব তৈরি হচ্ছে, ব্যথা করতেছে কিন্তু প্রস্রাব বেরোচ্ছে না, এই ধরনের ইস্যুগুলো আপনাকে চিন্তা করতে হবে যে ইট মাইট বি ক্যান্সার ইন দ্য ব্লাডার, অর some kind of prostate area, or any types of area under your, under the lower abdomen. তো এগেন কোনো গেস করুন, আপনাদের পরামর্শ নেবেন। ৯ নম্বর হচ্ছে ফিভার। এখন ফিভারটা যদি এমন হয় যে কনস্ট্যান্টলি যাচ্ছে না, আপনার একটা ৩ দিন ৫ দিন ৭ দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যাচ্ছে না, দেখুন অ্যান্টিবায়োটিক খেতে আমি বলছি না, অ্যান্টিবায়োটিক খাবেন ফিভারের ক্ষেত্রে যদি একান্তই দীর্ঘস্থায়ী ফিভার হয়, যেটা ইনফেকশন থেকে আসছে, আপনি পেন কিলার খেলে বা আপনার সাধারণ ঘরোয়া অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খেতে পারেন। বাট অ্যান্টিবায়োটিক প্রাইমারি ক্ষেত্রে না খেয়ে আপনি অ্যান্টিবায়োটিক যে ফুডগুলো আছে, যেমন কোকোনাট অয়েল, যেমন অনেকগুলো স্পাইস অ্যান্টিবায়োটিক আছে, যেমন মধু আছে, যেমন এই যে আমি খাচ্ছি যে এই যে টুরমেরিক, এটা একটা অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিক খাবারগুলো খাওয়ার পর যাচ্ছে না, বা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যাচ্ছে না, তাহলে এরপর জ্বরটা যদি আবার নাইট সোয়েট পর্যায়ে যায়, যে আপনি সারা রাত সোয়েটিং হচ্ছে, হ্যাঁ, জ্বরও আছে, সোয়েটিং হচ্ছে, দ্যাটস কুড বি স্ক্যারি, দ্যাট আপনারা চিন্তা করতে পারেন। হ্যাঁ, তারপর একটা জিনিস হচ্ছে মুখের যে মানে কথাবার্তা জড়িয়ে আসা, ইট কুড বি সাইন অফ হার্ড ভাস্কুলার ইস্যু। আবার মুখে যদি ব্লিডিং হয় বেশি করে, মুখে যদি অনেক নামনেস হয়, অথবা শরীরে অন্য কোনো জায়গায় নামনেস হয়, এটা হচ্ছে একটা সাইন অফ ক্যান্সার হতে পারে। এখানে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আগাবেন। তো আপনারা যদি এই 10টা সাইন আপনারা দেখেন, বা অনেকগুলো সাইন দেখেন, আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং কোনো ভয় না পেয়ে, কষ্ট না পেয়ে আপনারা এগুলা টেক কেয়ার করবেন। মনে রাখবেন সুপ্রিয় ভাই বোনেরা, ক্যান্সারের লক্ষণ দেখলেই ক্যান্সার না, ক্যান্সার ডায়াগনোস হলে আপনি মারা যাবেন না, আপনি মৃত্যু আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ, আজকের মডার্ন মেডিকেল রিসার্চ এমন পর্যায়ে আসছে, আমরা জেনে গেছি ক্যান্সারটা কোত্থেকে আসে। আগে জানতাম ক্যান্সার শুধু জেনেটিক্যাল। সো আপনি যদি ক্যান্সার যদি হয়েও থাকে, আপনার কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো সবগুলো করার পাশাপাশি আপনি যদি লাইফস্টাইল, খাবার, আপনি যদি এর পাশাপাশি যদি রিজেনারেটিভ থেরাপি গুলো নিতে পারেন, যেমন ওজন থেরাপি, আকুপাংচার, নিউট্রিশনাল আইভি থেরাপি, হাইপারথার্মিয়া, এই সবগুলো কম্বাইনলি আপনি নিতে পারেন, সুবহানাল্লাহ, ইউ উইল সি দ্য মিরাকল। You will be get rid of cancer so easily, quickly, and surely, inshallah, and with the will of Allah. So trust on yourself. Talk to Allah. If you feel sick, if you diagnosed with a cancer, every week I see so many stage 4 cancer. Believe me, today is the last day of the week, right? Today we are getting weekend from tomorrow. Whole week, how many cancer patients I saw? At least 5. How many stage 4? At least 2, 3. Subhanallah, 2022. How many patients I was able to help to get rid of cancer? So many. Subhanallah. So I would say আপনারা জাস্ট একটু বি পেশেন্ট হবেন, থাকবেন, এবং ক্যান্সার থেকে বের হওয়া আসা, you just need to have a journey. Just have a patient. আমার অনেকগুলা পেশেন্ট দেখেছি গত স্টেজ 4 তে ভালো হয়েছে গত বছরে। 2-3টা আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছে, আপনারা দেখেছেন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে। আমি একটা পেশেন্টের কথা বলি।
Vilma from Florida. Vilma, she's a Hispanic lady. She's a very religious Christian Catholic. এবং তার ক্যান্সার এমন পর্যায়ে ছড়িয়ে গেছে, ডাক্তার বলছে ইউ আর নট ক্যান্ডিডেট ফর এনি কেমো। বাট শি ইজ এ স্ট্রং ফেথ অন গড। সে কি করেছে? সে so interesting. When Vilma was diagnosed stage 4 cancer, she wanted to do chemo. Doctor said, no, you're not candidate for chemo anymore. Then she started researching, reading book, watching the videos from the success story of the cancer patient. She keep reading book, keep watching the success, getting motivated, trusting on the God. And she researching what the natural herbs and natural food, what is the natural things can help her to get into the cancer. She did everything. She did everything: food, herbs, lifestyle, coffee enema. She told me she used to do 3 to 4 times coffee enema per day. And she learned all the anti-cancer herbs. She sent me a couple of boxes of anti-cancer herbs sample to my clinic. What she used to get rid of the cancer. She was like a bunny. Now she can become like a, healthy. I can't believe that's Bonnie Vilma became a healthy Vilma. She didn't take any drug, any chemical, no therapy. She just took care of herself naturally with strong faith. Body can heal itself. Body is strong. Body have immune cell, T cell, B cell, muscle to kill off the cancerous cell. Strong motivation, right environment. I'm not saying every one of you who get stage 4 stop the chemo, radiotherapy, and go like Vilma did. No, do everything. And then trust on the God. And then do your all natural stuff. Inshallah, you can get rid of the cancer. You will see the miracle. আমি আগে বলেছি, আপনার 10টা সাইন দেখলে বুঝতে হবে যে আপনি ক্যান্সারের সম্ভাবনা আছে, ভয় পাবেন না, ডাক্তারের কাছে যাবেন। আমি কি বলেছি? একটা হচ্ছে ফ্যাটিক যদি আসে, টু মাচ টায়ার্ড থাকেন, যদি টু মাচ ওজন যদি দ্রুত কমে যায় বা দ্রুত বেড়ে যায়, আপনার শরীরে অনেকগুলো লাম্পস অ্যান্ড বাম্পস তৈরি হয় এবং ব্যথা করে যদি এগুলো। আমি বলেছি যে যদি শরীরে প্রচন্ড পেইন আসে, যদি আমাদের স্কিন কালারটা চেঞ্জ হয়ে যায়, ইয়েলো হয়ে যায় বা ডার্ক হয়ে যায়, টু মাচ কফ আসে। আমি বলেছি যে আপনাকে যদি টু মাচ ব্লিডিং হয়, সেটা মেয়েদের নিপল দিয়ে হোক, আর প্রস্রাবের রাস্তায় হোক, আর পায়খানার রাস্তায় হোক। যদি আপনার বাউল হ্যাবিট চেঞ্জ হয়ে যায়, পায়খানাটা ব্রাউন হয়ে যায়, অথবা আপনার দেখা যাচ্ছে কি পায়খানাটা ডার্ক হয়ে যাচ্ছে বা টু মাচ ডায়রিয়া হচ্ছে, এরপর যখন দেখবেন যে আপনার শরীরের মানে প্রস্রাব তৈরি হয় কিন্তু প্রস্রাব বের হচ্ছে না, আবার ব্লাডারে পেইন হচ্ছে, আপনার প্রস্রাবের পেইনটা বেড়ে যাচ্ছে, তখন আপনি দেখবেন যে ইটস ক্যান্সারাস সাইন। আবার যখন দেখবেন টু মাচ ফিভার হচ্ছে, ফিভার কোনোভাবে যাচ্ছে না, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যাচ্ছে না, আবার এখানে দেখা যাচ্ছে রাত্রে সোয়েট, নাইট সোয়েট, রাত্রে প্রচন্ড ঘামাচ্ছেন, আবার যদি দেখেন যে মুখের ব্লিডিং হয়, মুখে ব্যথা হয়, নামনেস হয়, অন্য কোথাও নামনেস হয়, এই 10টা সাইন দেখলে আপনারা ডাক্তারের শরণ হবেন। আশা করি আপনারা কনভেনশনাল ট্রিটমেন্টের পাশাপাশি ন্যাচারাল লাইফস্টাইল, ফুড, রিজেনারেটিভ থেরাপি সব মিলিয়ে আমার গাইডলাইন ফলো করে আপনারা আমার পেশেন্টের যেভাবে ভালো হচ্ছে সেভাবে আপনারা সবাই ভালো হবেন। I'm gonna repeat again. If you worry about cancer, first thing, if you get fatigue, you gotta be careful. If you have a extremely fatigue, you gotta be more careful. If you have a too much weight loss, you keep losing weight like 20 pounds, or you gain 20 pounds right away, or keep gaining, keep losing, then you might have a cancer. So talk to your doctor. Talk to your doctor also if you get too much pain to the body. If you have skin changes, dark or light, if you get cough and too much cough, and if you see too much bleeding going on in the on the different part of the body, like nipple, like a rectum, or your urination. Also, if you have bowel movement, habit changes, too much diarrhea, too much constipation, you see sometimes you want to urinate but you don't get enough urine, that could be a sign of cancer. And talk to your doctor also. If you get fever so much you cannot get rid of the fever, if you see your mouth numbness, mouth soreness continuously, and that doesn't go away, and if you see you're constantly tired,
then you gotta be careful, talk to your doctor, and go do natural things along with your conventional chemo, radio, or immunotherapy. Hopefully you can get rid of cancer. Dear audience, আমরা দুইটা প্রসঙ্গে কথা বললাম। আপনার দুইটা প্রশ্ন ছিল, একটা ছিল যে আর্লি সাইন এবং ক্যান্সারাস সাইন, দুটোরই কথা বলেছি। এরপরে কথা বলবো হচ্ছে আপনারা যারা প্রশ্ন করছেন, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে অনেকগুলো ব্যাপার নিয়ে থেরাপি নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। জি, তো আরেকটা কথা বলি, অনেকেই যে সিস্ট হলে বা 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 টিউমার হলে বা টিউমারের মধ্যে অনেকগুলো আছে বা লাইপোমা, অনেকে বুঝতে পারছেন না যে কোনটা টিউমার, কোনটা সিস্ট, কোনটা লাইপোমা, কোনটা ফাইব্রোঅ্যাডিনোমা। ইটস এ লট অফ কনফিউশন। এখন এখানে যেটা হচ্ছে যে আপনারা কোনো একটা চাক, কোনো একটা মাংসপিণ্ড দেখলে এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। সুপ্রিয় ভাইরা, আপনারা যারা লাইভে আসছেন একটু লাইভটা শেয়ার করুন। আমি আজকে আপনাদের প্রশ্ন উত্তর দিব। আপনারা যারা লাইভে জয়েন করতে চাচ্ছেন আপনাদের সাথে আমি কথা বলবো। আপনাদের সবাইকে ইনশাআল্লাহ লাইভে অ্যালাউ করব একটু পরে। হ্যাঁ, আমি কিছু প্রশ্নগুলো যেগুলো করেছেন এগুলো উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। তারপরে আপনাদেরকে আমি লাইভে আমরা একসাথে কথা বলবো। আপনারা সবাই লাইভে আসুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিল্ডিং নিয়ে কথা বলেছি অনেক, আজকে বিল্ডিং এর কথা বলবো একটু পরের দিকে যদি সময় পাই। তার আগে বলি সেটা হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার সিস্ট হয়েছে নাকি টিউমার হয়েছে, নাকি টিউমারের মধ্যে লাইপোমা, নাকি ফাইব্রোঅ্যাডিনোমা, কিভাবে বুঝবেন? সুপ্রিয় ভাইরা, একটা হচ্ছে সিস্ট, যেটা মোস্টলি ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, এবং টিউমার যখন হয় তখন ক্যান্সারের সম্ভাবনা আছে। আর টিউমারের যে লাইপোমা যেটা আছে সেটাও ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তো মোস্টলি না। ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার বায়োপসি না করার আগে আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না। প্রথমত আসুন সিস্ট। যদি সিস্ট হয় এটা হচ্ছে এটা একটা সফট হবে। এটা ইট কুড বি সিস্ট কুড বি এ জাস্ট ফুল অফ লিকুইড, ফুল অফ মাসেল কুড বি। সিস্ট হতে পারে এটা এটার মধ্যে কিছু পানি, কিছু লিকুইড থাকতে পারে, যেটা বললাম এটা এমটি থাকতে পারে। আবার সিস্টটা কিন্তু হবে আপনি যদি হাত দেন এটা কিন্তু নড়াচড়া করবে। হ্যাঁ, তো এবং এই ধরনের সিস্ট ইজিলি ক্যান্সারের সম্ভাবনা কম। তারপরে আসুন দেখি আর যদি টিউমার যদি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা দেখবেন টিউমার তো একটা সলিড, এটা টিস্যু না। যেহেতু একটা সেল যখন একটা সেল যখন তার নিজস্ব অ্যাপোস্টোসিসের ক্ষমতা হারিয়ে ফেলে, সে তখন অ্যাবনর্মালি গ্রো করে ইনস্টেড অফ ডাইং। এটাই তো হচ্ছে টিউমার। এখন টিউমারটা হবে হার্ড, একদম সলিড। হ্যাঁ, আপনি এটা মুভ হবে না, হ্যাঁ, এটা রোলিং হবে না, এটা একদম সলিড থাকবে। তখন বুঝতে পারবেন যে টিউমার, আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। সুপ্রিয় ভাইরা, এখন ডাক্তার আপনাকে আল্ট্রাসাউন্ড করবে, সিটি স্ক্যান করবে, ইমেজিং করে দেখবে যে এটা কোনো ক্যান্সারাস কিনা, বা বায়োপসি নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে এটা ক্যান্সারাস কিনা। তার আগে আপনার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ইন সামারি সিস্ট হচ্ছে একটা সিস্ট হচ্ছে একটা সফট, এটা ফাফা হয় অনেক সময়, ভিতরে হতে পারে পানি, হতে পারে এয়ার, হতে পারে কোন ধরনের ফ্লুইড, হতে পারে কিছু ডেড সেল। আপনার শরীরে কোনো সার্কুলেশনের অভাবে তখন সিস্টটা তৈরি হয়। এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম, কিন্তু টিউমারটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি এটা নিয়ে গেস করবেন না, আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং টিউমার হলে এটা হবে হার্ড। হ্যাঁ, এটা হবে অ্যাবনর্মাল সেল। এটা যে সেলটা অ্যাপোস্টোসিস হারিয়ে এটা অ্যাবনর্মালি গ্রোথ হচ্ছে, এটা মরে যাচ্ছে না। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কারণে ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে আপনারা এটা কোনো ভয় পাবেন না। সবসময় প্রশ্ন আমি পাই, এই জন্য প্রশ্ন উত্তর দিলাম। সুপ্রিয়রা, I have some English audience. Let me clarify between cyst and tumor. So cyst is a cyst is a tissue, something made of air. It could be tissue with some liquid inside. It could be some dead cell. So it's usually harmless. But whenever it comes to tumor, you got to be careful. It is abnormal cell. It came from the cell who lost apoptosis. Instead of dying, it abnormally growing and become a lipoma and or tissue or tumor. And tumor is actually solid. You touch it, it's not gonna be moving around. It's solid, it's sticking there. And this tumor can grow slowly
can go faster, and until do like any kinds of biopsy, don't guess that you got cancer or you got cancerous tumor or you got malignant tumor. Talk to your doctor if you see tumor is growing, if you see it's really solid and hard, talk to your doctor, okay? And if cysts happen, you have to understand it's a lifestyle. Your body is not able to circulate enough. Your body is not able to detox use toxin from the body. It comes as a cyst. When it comes to tumor, you have to understand that your body cell is defective. You have to put the right ingredients so that you get healthy cell, not the defective cell. Healthy cell will die at a certain time, not will stay as a tumor, not will stay or not will grow abnormally, not will proliferate. So make sure put the right ingredient in the body, eat the right thing, and then maintain a healthy life. You'll not have tumor. And if you get a tumor, no problem. You can get rid of this easily. Look at our patient success story, how they can get rid of tumor and cyst so easily, just changing lifestyle. If it is cancerous, of course you have to go to a doctor. You have to diagnose. You might need therapy, no further treatment. Okay. I hope this is clear to you. Okay. তো আপনারা যারা প্রশ্ন করছেন সুপ্রিয় ভাইরা, আপনারা আইবিডি নিয়ে প্রশ্ন করছেন, ক্যান্সার নিয়ে প্রশ্ন করছেন। আমরা ক্যান্সার নিয়ে কথা বলছি ভাইরা। আপনারা কি মনে করছেন লাইভটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? আপনারা একটু লিখুন। কেন আপনারা শেয়ার করছেন না আমাকে বলুন দেখি। কেন লাইভের অডিয়েন্স আরো অনেক বেশি বাড়ছে না? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। আমি চাচ্ছি যে আপনারা সবাই একটু পজ করে শেয়ার করে দিন প্লিজ। আমি চাই না যে আমাদের এখন যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা যেন একই থাকুক। হ্যাঁ, প্লিজ আপনারা শেয়ার করেন। অনেকে হয়তো এটা যে গুরুত্বপূর্ণ মনে করবে, অনেকে হয়তো প্রশ্ন থাকবে, অনেকে চাইবে আমার সাথে লাইভে জয়েন করার জন্য। হ্যাঁ, লাইভে জয়েন করতে জন্য চাইলে লিঙ্ক দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি লিঙ্ক আমাদের ভাই দিয়েছে। তো আপনারা একটু দয়া করে ওই লাইভে ক্লিক করে, লাইভ লিঙ্কে ক্লিক করে লাইভে চলে আসুন, আপনাদের সাথে একটু পরে কথা হবে। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন উত্তর দিই, সেটা হচ্ছে যে আপনাদের প্রশ্ন বারবার ক্যান্সারটা কেন হচ্ছে বা কিভাবে ডেভেলপ হয়। সুপ্রিয় ভাইরা, আমাদের শরীরে যে পরিমাণে কোষ আছে, কি পরিমাণ কোষ আছে? 10 থেকে 50 ট্রিলিয়ন কোষ আছে আমাদের শরীরে। এই কোষগুলোর একটা সার্টেন পরে, এই কোষগুলো একটা সার্টেন টাইম পরে ভেঙে যায়, মরে যায়। ধরুন আমাদের আই সেল মানে কোষ, চোখের যে চোখগুলো আছে না, এবার 3 দিন পরে সবগুলো কোষ ভেঙে ব্র্যান্ড নিউ চোখ তৈরি হয়। তো 3 দিন পরে আপনার চোখ সুন্দর করে জন্মায়। মানুষ প্রতি বছর একবার করে জন্মায়। কিভাবে? প্রতি বছর আমাদের শরীর থেকে 100% কোষ চলে যায়। যেমন আমার স্কিনটা 1 মাস পরে চেঞ্জ হয়, আমার লিভারটা 6 উইকস পরে চেঞ্জ হয়। যেসব পেশেন্টরা বলে, ও ডাক্তার বলছে লিভারটা কখনো ভালো হবে না, 3 বছর লাগবে। লিভার 3 বছর লাগবে কেন? আপনি 6 উইকস যে লিভারের যে লাইফ স্প্যান, আপনি ওই টাইমটা বডিকে ডিটক্স করুন, লিভার ডিটক্স করুন, বডিকে সাপোর্ট দেন, তাহলে লিভার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে শরীরের যে কোনো কোষই একটা সময় পর ভেঙে যায়, একটা সময় নতুন কোষ তৈরি হয়। এখন শরীর যখন তার নতুন কোষ তৈরি হচ্ছে বা পুরনো কোষ ভেঙে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না কেন? কোষগুলো হচ্ছে ডিফেক্টিভ। কেন ভাই ডিফেক্টিভ হচ্ছে? একটা কোষ যে তৈরি হওয়ার যে ইনগ্রেডিয়েন্ট, হেলথি প্রোটিন, রাইট মিনারেল, রাইট ফ্যাটি অ্যাসিড, আজকে আমরা রাইট প্রোটিন খাচ্ছি না, রাইট ফ্যাট খাচ্ছি না। আজকে আমরা মিনারেলের অভাব প্রতিটা মানুষেরই, হেলথি ফ্যাটি অ্যাসিডের সবারই অভাব। একটা রিসার্চ দেখা গেছে আমেরিকার অর্ধেক আমেরিকানদের মধ্যে ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্ট। কারণ তারা যে চিজ বাটার খাচ্ছে, এগুলা ডিফেক্টিভ, ইটস কামিং ফ্রম কনভেনশনাল খাও, ডেঞ্জারাস, তাই না? তো ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্ট সবারই। তখন কি কোষটা হচ্ছে ডিফেক্টিভ, কোষটা অ্যাবনর্মালি গ্রো হয় ইনস্টেড অফ ডাইং, তাই না? এই অ্যাবনর্মালি গ্রো হওয়াটা হচ্ছে একটা টিউমার, এবং সেটা ক্যান্সারাস হয় একটা সার্টেন টাইম পরে। সুপ্রিয় ভাইরা, এখানে আরো ভিতরের ব্যাপার আছে। এখানে ডিএনএ মিউটেশনটা একটা বড় কারণ, এবং ডিএনএ মিউটেশন যদি একটা বিশাল স্কেলে যায় তখন ক্যান্সারাস হয়। যেমন প্রতিদিন আমাদের শরীরে 10 থেকে 20 বিলিয়ন ডিএনএ মিউটেশন হয়। এই বিলিয়নটা যখন অনেক উচ্চ পর্যায়ে যায় তখন ওই কোষটা হয় ক্যান্সারাস, এবং ওই ক্যান্সারাস সেল যখন মানে 20 বিলিয়ন ক্যান্সার সেল একসাথে হয় তখন ক্যান্সারটা ধরা পড়ে ওই জায়গাতে, তারা কিন্তু ধরা পড়ে না।
এই জন্য আপনারা যারা ক্যান্সার নাই তারা ভাববেন না যে ও আমি তো ক্যান্সার নাই, আমি ভালো। প্রতিটা মানুষেরই ক্যান্সার প্রপার্টি তৈরি হচ্ছে, বাট গুড থিং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 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 বডির ইমিউন সিস্টেম দিয়েছে, ইট ক্যান ক্লিন দ্যাট, it can cleanse the cancerous gene and cancerous cell. So if you আপনার যদি শরীরকে টেক কেয়ার করেন তাহলে ক্যান্সার হলে গ্রো হবে না। আমাদের এই জন্য কন্টিনিউয়াসলি আমাদেরকে কালারফুল প্ল্যান্ট, কালারফুল ফ্রুটস খেতে হবে, আমাদেরকে হেলদি ফ্যাট খেতে হবে, যাতে করে ইমিউন সিস্টেম ভালো থাকে, মিনারেল ব্যালেন্স ভালো থাকে, তাই ক্যান্সার শরীরে আর থাকবে না। আসুন দেখি তাহলে এইভাবে আমাদের ক্যান্সার তৈরি হয়। আবারও বলছি যে আমাদের কোষের যে স্বাভাবিক ক্ষমতা হারিয়ে যখন অ্যাবনর্মালি কোষ তৈরি হয় তখন টিউমার হয়, এবং টিউমারটা ক্যান্সারাস হয় যদি টু মেনি ক্যান্সারাস সেল একটা জায়গাতে তৈরি হয়, ওই টিউমারটা ক্যান্সারাস বা মেলিগন্যান্ট হয়। এবং আমরা যদি ডিফেক্টিভ সেল থাকে আমরা ক্যান্সারাস হওয়ার সম্ভাবনা বেশি। এই ডিফেক্টিভ সেল কেন হয়? আমরা যদি রং খাবার দেই, আনহেলদি খাবার দেই, রং ইনগ্রিডিয়েন্ট দেই, রং ইনগ্রিডিয়েন্ট রং সেল তৈরি করবে, রং সেল ডিফেক্টিভ হবে, ডিফেক্টিভ সেল না মরে গিয়ে এটা অ্যাবনর্মালি গ্রো টিউমার হবে এবং লং রান এটা ক্যান্সারাস হবে। এটাই হচ্ছে মেকানিজম। তো সুপ্রিয় ভাইরা, এখন আমরা কি করতে হবে? আমাদের এই জন্য ক্যান্সার যাতে ডেভেলপ হলেও এটা যেন বড় আকারে না আসে বা এটা আমরা যেন কন্ট্রোল করতে পারি, শরীরকে ক্যান্সার থেকে ফিরে রাখতে পারি, আমাদের সবসময় প্ল্যান্ট বেস খাবার দাবার করতে হবে, আমাদের সানলাইটে যাওয়া লাগবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের ডিটক্সিং আর্বস গুলো খাওয়া লাগবে, অ্যাডাপ্টোজেন খাওয়া লাগবে, আমাদের নিয়মিত ঘুমাতে হবে। এই যে আজকে যে যে এই 5G, হয়তো আপনার আজকে হিরোশিমা নাগাসাকির অ্যাটম বোম নেই, আজকে রেডিয়েশন নেই, কিন্তু আজকে 5Gর যে প্রবণতা, মানুষ যে ফোন ল্যাপটপ ইন্টারনেট নিয়ে ঘুমায়, ফোন নিয়ে ঘুমায়, আজকে এই রেডিয়েশন থেকে আমাদের রেডিয়েশনটা ডিএনএ মিউটেশন করে। এই সবগুলো দিক যদি আমরা বেঁচে থাকতে পারি, ইনশাল্লাহ আমাদের শরীরে ক্যান্সার থাকলেও চলে যাবে এবং ক্যান্সার ফিউচারে ইনশাল্লাহ আর গ্রো হবে না। আশা করি ওটা পেয়েছেন। So let me talk in a brief. Cancer develop when the cell lose its property and it comes as a defective cell. So defective cell develop in a certain part of the body which is weak. It could be some lymph node, it could be some part of organ or joints or bone or tissue everywhere. So if you put wrong ingredient, such as you don't get enough mineral, you don't get enough plant-based diet, you don't get enough healthy fat, then your cell will not be able to get healthy cell. Your cell will be defective, and defective cell wrong run is going to be cancerous. So you gotta be careful what you're putting on your body. If you put the right ingredient like a plant-based diet, healthy fat and mineral, and in addition you have to go sunlight, you have to go to the gym, exercise, and sleep on time, sleep enough, and of course you have to do meditation, yoga, breathing exercise. All together you can make a healthy body, healthy cell, healthy tissue, healthy organ system, healthy human body will not have a cancer. Okay, so সুপ্রিয় ভাইরা, আমরা এখন যাব হচ্ছে যে আপনাদের পরবর্তী প্রশ্ন, যে সবাই একটা প্রশ্ন, ক্যান্সার কি জেনেটিক্যাল কিনা? বলেন তো কার কার প্রশ্ন এটা? অনেকেরই না? আমি আপনাদের প্রশ্নগুলো দেখছি, আপনারা অনেক প্রশ্ন করছেন। সুপ্রিয় ভাইরা, আপনারা প্রশ্ন করছেন যে ক্যান্সার, hey Tanim, love you so much. Thank you for coming all my lives. Okay, you complain I don't read your comment. Look, I did today. Okay, I do all the time. You just don't notice. Not all the time, most of the time. Alright, so যারা ভাবছেন ক্যান্সার তো জেনেটিক্যাল, আমার কিছু করার নেই, আমার বাবার ক্যান্সার আছে আমারও হবে, ও আমার বাপ দাদার ক্যান্সার নেই আমার ক্যান্সার হবে না। সুপ্রিয় ভাইরা, stop that thought. Gene could be mutated, gene could be unmutated, and mutated gene could be suppressed, and gene could be mutated and expressed, it depending on the right environment for the specific gene. If you have mutated gene, you get the environment for them,
they will explore, give you the disease. If you have a healthy gene, you give the wrong environment. Healthy gene going to be mutated and you're going to be cancerous for long run. How do I know that? Dr. Haque, how do you know that? Hey, I'm a cancer scientist. I spend my whole life with the cancer DNA. And then when I came to medical school, again, I work all the diseases, but cancer was a part of my research too. সুপ্রিয় ভাইরা, এখন আপনাদেরকে খেয়াল করতে হবে যে ডেটা টু দেখুন, আজকে এখন থেকে 15 বছর আগে ক্যান্সার ছিল 2-3%, এখন ক্যান্সার হচ্ছে 25-30%, এবং 20 ইয়ার্স পরে ক্যান্সার হবে 49%। আচ্ছা, জিন কিভাবে চেঞ্জ হলো? জিন তো চেঞ্জ হয় না, জিন তো জিনোম বাবা থেকে পেয়েছি অথবা পাই নাই। তাহলে রেট তো 2-3% কেন আজকে 25-30% আসলো? এটা 50% যাবে কিভাবে? It's all about the environment. It's all about what you're putting on your body. So stop that thought, that gene. Of course, every disease is coming from the gene, which is true. The first thing a patient come to our clinic, what I ask, do you have a cancer in your family? I ask, do you have anybody in your family member have cancer? So I look at their family members, I look at their history. That's the first thing. But it's up to you what environment you're putting on them, what things you're putting on your body, what environment you're putting on your gene to express or suppress. আপনি যদি দেখেন যে কোন ফ্যামিলিতে ক্যান্সারটা বেশি অ্যাগ্রেসিভ দ্যান ইভেন হার্ট ডিজিজ, যদিও হার্ট ডিজিজ ইজ নাম্বার 1 ডিজিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আজকে পৃথিবীর অলমোস্ট অর্ধেক মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে। আজকে না, এটা বলবো এখন থেকে 20 বছর পরে বলা হচ্ছে যে 49%, মানে অর্ধেক। এখন থেকে 20 বছর পরে বলা হচ্ছে ক্যান্সারের যে রেট আসছে, ক্যান্সারের যে রেট দেখা যাচ্ছে, যে প্রগ্রেসিভ রেট, এখন থেকে 20 বছর পরে পৃথিবীর অর্ধেক মানুষ মারা যাবে ক্যান্সারে। আর অলরেডি অর্ধেক মানুষ প্রায় মারা যাচ্ছে হার্ট ডিজিজ বা স্ট্রোকে। তাহলে পৃথিবীর সব মানুষ মরতে হবে ক্যান্সারে অথবা স্ট্রোক বা হার্ট ডিজিজে বা হার্ট অ্যাটাকে। That's not what we want. We want to die as our normal death. So জেনেটিক্যালি ছড়ায় এই কথা চিন্তা না করে আপনি চিন্তা করবেন যে ইটস এ মেটাবলিক ডিজিজ। চিন্তা করবেন যে এটা আমার মেটাবলিজম ঠিক থাকে, জেনেটিক্যাল যে ডিফেক্টটা এটা এক্সপ্রেস হবে না। আর মেটাবলিজম ঠিক না থাকে, আমি যে রাইট ইনগ্রেডিয়েন্ট না দিই, লাইফস্টাইল ঠিক না থাকে, আমাদের ক্যান্সার আবার তৈরি হতে পারে। আর যে তৈরি হলে কোনো অসুবিধা নাই, কি করতে হবে? আমি আগে বলেছি, তৈরি হলে আপনারা আবার ইউ হ্যাভ টু গো টু দ্য রাইট ডায়েট, লাইফস্টাইল। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, এগুলো আপনারা দেখুন। পেশেন্টদের ইন্টারভিউ আছে, যেসব পেশেন্টরা ডিফারেন্ট স্টেজ ক্যান্সার থেকে ভালো হয়েছে, তাদের যে সাকসেস স্টোরিগুলো আছে আমি আপনাদের নিয়ে আসছি। কেন? তারা কি খেয়েছে, কি লাইফস্টাইল ফলো করছে, কি থেরাপি দিয়েছে, এগুলো আপনাদের কাছে শুনেছেন অবশ্যই। আজকালকে একটা পেশেন্ট আসছে আমাদের স্কটল্যান্ড থেকে। তো স্কটল্যান্ড থেকে আসছে, তো যেহেতু তার পাশে একটা বড় শহর আছে, বললাম যে আপনার পাশের শহরে আপনি অবশ্যই আপনার এখানে থেরাপিগুলো পাবেন। হাইপারথার্মিয়া ইউরোপের সব জায়গায় পাওয়া যায়, ওজন থেরাপি এখন ওয়ার্ল্ডের সব জায়গায় পাওয়া যায়। আকুপাংচার শুধু বড় শহর না, ছোট শহরে আকুপাংচার পাওয়া যায়। পাশাপাশি লাইফস্টাইল সাপ্লিমেন্ট এগুলো থাকবেই। আপনাদের শরীরে নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়েছে, এটা যদি পূরণ না করেন, আপনি থেরাপি এবং লাইফস্টাইলটা এনাফ না। ইউ হ্যাভ টু পুট ইউর নিউট্রিয়েন্টস ব্যাক টু ইউর সিস্টেম, which is missing for a long time. So cancer is genetical, that is true, but it's up to you, you letting gene express or suppress. If you give the right environment, if you give the right environment for cancer, it will thrive. If you give the anti-cancerous environment, if you starve cancerous cell to die, cancer cell will die, you can get rid of the cancer. So if you put the wrong ingredient, wrong cell will develop, you will be cancerous. But if you don't give the right environment, your diet is clean, you put the plant-based diet, lots of green, lots of healthy fat,
no carb, no sugar, your genetical mutation will be suppressed. It will not express to get you cancerous again. I have a lot of patients around the world. They got rid of cancer in different stage. What did I do? Of course, I first looked at their genetical condition, the genetical history. But with that, we need to go all the conventional therapies along with lifestyle, diet, regenerative, non-invasive therapies. They have to have that. They need to have acupuncture, nutritional IV therapy. They have to have ozone therapy. They have to have some kind of hyperthermia, but whole body hyperthermia is the best. And that's how our patient can get rid of cancer. And that's the miracle. It's not a miracle of miracle, a miracle of science. Evidence-based science is a miracle. Hopefully you got my point. Okay, thank you. তো আমি এখন যাব আপনাদের প্রশ্নের দিকে। প্রশ্নগুলো আমি এখানেও দেখছি, ওখানেও দেখছি। সুপ্রিয় ভাইরা, আপনাদের প্রশ্নগুলো করছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের। আপনাদের প্রশ্নগুলো কন্টিনিউ করুন, আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে ক্যান্সারের কতগুলো স্টেজ আছে? সুপ্রিয়, ক্যান্সারের অনেকগুলো স্টেজ আছে। ক্যান্সার স্টেজগুলোর মধ্যে হচ্ছে যে ক্যান্সার could be 0 stage, could be stage 1, could be stage 2 or 3 or stage 4. আবার ক্যান্সার could be no stage. এটা হচ্ছে আমার দেয়া, আমার রিসার্চ থেকে আমার পাওয়া। কিরকম? আমি আপনাকে আগে বলেছি, everyone have a cancerous gene. Why? In our life, in our lifestyle and stress and anxiety, in our lack of digestion power, lack of absorption, we get our mutated gene, we get our cancerous cell. But if we get the immune system active, they can be taken care of. এখন যাদের ক্যান্সার নাই তারাও একটু সাবধানে থাকবেন। তারাও আজকের যে খাবার দাবার, আজকের যে লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, অফিস বাসা কাজ, তো এগুলোর জন্য যে কারো ক্যান্সার হতে পারে। হ্যাঁ, আপনারা চান না অল ওভার সাডেন ক্যান্সার স্টেজ 4 আপনাদের ডায়াগনোস হোক, এবং তাই হচ্ছে। লাস্ট স্টেজে কি ক্যান্সারগুলো ধরা পড়ে আপনাকে আমি বারবারই বলছি। সেই জন্য বলছি যে আপনারা যারা জিরো স্টেজ আছে, জাস্ট ক্যান্সার ডায়াগনোস হয়েছে, এটা ছড়ায় নাই, এটা পারফরমেন্স টিস্যু দিয়ে জানাই, স্টেজ 0 যাদের আছে তারা খুব ইজিলি কোনো ধরনের ইনভেসিভ থেরাপি ছাড়াই, কোন ধরনের রেডিও কেমো বা ইমিউনোথেরাপি ছাড়াই আপনি ভালো হতে পারেন। শুধু সুন্দর জীবন, সুন্দর খাবার এবং রিজেনারেটিভ থেরাপি এবং সাপ্লিমেন্টাল সাপোর্ট। সাপ্লিমেন্ট ভেরি পাওয়ারফুল। ক্যান্সার পেশেন্টকে আই হ্যাভ টু গিভ 15 সাপ্লিমেন্ট টু দ্য ক্যান্সার পেশেন্ট। 15 কোন ধরনের? তাদের ওমেগা ডেফিসিয়েন্সি হয়, তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, তাদের ভিটামিন সি লাগে, তাদের জিঙ্ক লাগে, তাদের ইমিউন সাপোর্ট লাগে, তাদের স্ট্রেস সাপোর্ট লাগে, তাদের বডির যে মেটাবলিক সাপোর্ট লাগে, তাদের ব্রেন ফাংশনের জন্য তাদের মিনারেল সাপোর্ট লাগে। এসি একসাথে অনেকগুলো সাপোর্ট দেওয়ার পরে পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হয়, 0 স্টেজ থেকে স্টেজ 1 থেকে। যাদের স্টেজ 1 হয় তারা হয়ে দিলে সুস্থ হচ্ছে, খুব ইজিলি কুইকলি সুস্থ হতে পারে উইথিন 1 to 3 মান্থ। আমাদের অনেক পেশেন্ট আপনারা দেখেছেন। স্টেজ 4 সেটা একটু টাফ, বাট স্টেজ 1 ইজিলি। স্টেজ 1 কিন্তু ছড়াই যায় না কোথাও। স্টেজ 1 মানে হচ্ছে আপনার ওই জায়গাতে আছে এটা, বাট ইটস এ সলিড ক্যান্সার। আবার স্টেজ 2, 3 যেটা হয়, এটা অনেকটাই অ্যাগ্রেসিভ, বাট ইটস স্টিল নট স্প্রেডেড টু আদার অর্গান। এটা লিম্ফ নোডে চলে যাচ্ছে, ইট বিকাম এ বিগার সাইজ, ইটস নট স্প্রেডিং ইয়েট। ওই পর্যায়ে এসে ইউ হ্যাভ টু গো রেডিওথেরাপি, কেমোথেরাপি সামটাইমস বেসড অন ইউর ডক্টর সাজেশন। ডক্টর যখন আপনি যেখানে আছেন পৃথিবীর, আপনার ডাক্তার দেখাবেন যে আমাকে এখন কেমো লাগবে কিনা, রেডিওথেরাপি লাগবে কিনা। লাগলে আপনারা অবশ্যই নেবেন। পেশেন্ট সবসময় এসে বলবে আমার কি নিতে হবে, আমার স্টেজ 2 or 3। ডাক্তার যদি বলে থাকে আপনার কেমোথেরাপি লাগবে, আপনি অবশ্যই নেবেন। কিন্তু এর পাশাপাশি আপনার যে নন ইনভেসিভ রেজেনারেটিভ থেরাপি যেগুলো আছে, যেমন আইভি থেরাপি, ওজন থেরাপি, আকুপাঙ্কচার, এগুলো কিন্তু মিস করা যাবে না। আর সাপ্লিমেন্টাল সাপোর্ট যেটা আমি একটু বলেছি, আপনাকে একসাথে অনেকগুলো সাপ্লিমেন্ট সাপোর্ট নিতে হবে, এটা মিস করা যাবে না। প্ল্যান্ট বেসড ডায়েট, হেলদি ফ্যাট ডায়েট, এটা মিস করা যাবে না। কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করতে হবে, প্রসেস ফুডকে অ্যাভয়েড করতে হবে।
আর যদি স্টেজ 4 এ চলে যায়, যখন শরীরে বিভিন্ন এক অর্গান থেকে আর অর্গানে আপনার সার্কুলেশনের মাধ্যমে শরীর জায়গায় ছড়াই পড়ে, সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে you have to go very 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 specific diet. আপনি একবারে দেখে দেখে খাবার খেতে হবে। কিরকম? আপনার অনেক ফুড অ্যালার্জি থাকবে, অনেক ফুড সেনসিটিভিটি থাকবে। এই ফুড সেনসিটিভিটি থাকবে এটা দেখেই আপনি এটা টেস্টটা করে যে খাবারটা সেনসিটিভ শুধু ওই খাবারটা খেতে হবে, যাতে করে আপনার মেটাবলিক সাপোর্ট হয়, যাতে করে আপনার মেটাবলিজমটা অ্যাক্টিভ থাকবে। তারপর হচ্ছে আপনার অবশ্যই আপনার থেরাপি লাগবে সেক্ষেত্রে। কি থেরাপি লাগবে? আপনার সব ধরনের থেরাপি, লিভার সাপোর্ট থেরাপি, ইমিউন সাপোর্ট থেরাপি, এগুলো সবগুলা আমি বলছি রিজেনারেটিভ থেরাপি। আমি ইমিউনো ইনভেসিভ থেরাপির কথা বলছি না। আর রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো তো নিতেই হবে। কিন্তু এর পাশাপাশি আপনি এগুলো না নেন, তাহলে আপনার শরীর ভেঙে পড়বে। মনে রাখবেন কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলা কিন্তু আপনার হেলথি সেলকে নষ্ট করে ফেলে। তখন আপনার অর্গানটা ডিসফাংশন হয়ে যায়, আপনার অর্গানটা আর কাজ করে না। মানুষ শরীর কনস্ট্যান্টলি ডিস্ট্রয় হয়ে যায়। আমার এই মুহূর্তে ধরেন আমি অন্তত 30 জন পেশেন্টকে দেখছি আমার হাতে আছে, যাদেরকে আমি কনস্ট্যান্টলি সাপোর্ট দিচ্ছি। তারা আগের কথা শুনে নাই, আগে টেক কেয়ার করে নাই, স্টেজ 4 ছিল, হেলায় সময় কাটিয়েছে 1 মাস 2 মাস, ও ডক্টর হকের ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছি। ডক্টর হক সাপোর্ট দিয়েছে আপনাকে ডায়েট এবং সাপ্লিমেন্টাল এবং থেরাপি, কিন্তু আপনি কেন পুরোপুরি পালন করেন নাই? আপনি কেন কেমোথেরাপি নিতে যান নাই? আপনি সব থেরাপি নিবেন, এর পাশাপাশি আপনি ইমিউন সিস্টেমকে সাপোর্ট দিবেন, আপনি অর্গানগুলোকে অ্যাক্টিভ রাখবেন, আপনি মেটাবলিজমটাকে অ্যাক্টিভ রাখবেন। খাবারের ক্ষেত্রে কোনো চিটিং করা যাবে না স্টেজ 4 এ এসে। হ্যাঁ? তো অনেক ডাক্তার হয়তো আপনাকে বলবে, আমরা এই ধরনের আমি আপনাকে কেমো দিব, রেডিও দিব, আমি আপনাদের যে এই অল্টারনেটিভ এগুলো আমি বুঝি না। আমি ফাংশনাল মেডিসিনটা আমি জানি না, আমি আইভি থেরাপিটা বুঝি না। দ্যাটস ওকে। আপনি এগুলো পাশাপাশি কন্টিনিউ করেন। আপনার শরীরে পুষ্টি দিলে তো কোনো সমস্যা নেই। আমি শুনেছি অনেক ডাক্তার নাকি বলেছে যে, ও আপনি আইভি থেরাপি এখন দিয়েন না, আগে আগে কেমোথেরাপি শেষ করেন। তো কেমোথেরাপি শেষ করার পর তো পেশেন্টটাকে আর পাওয়া যায় না। পেশেন্টটা ওখানেই শেষ। কেমোথেরাপি অর্ধেক চলার পরে পেশেন্টটা মারা যাচ্ছে। অনেক পেশেন্টকে আমি দেখেছি সুপ্রিয় ভাই বোনেরা। You gotta be very careful. আইভি থেরাপি আপনি দিচ্ছেন পুষ্টি। আচ্ছা, আপনি মায়ার্স ককটেল আপনি পুষ্টি দেন শরীরে, ভিটামিন সি, গ্লুটাথায়ন, জিঙ্ক, আপনার বি ভিটামিনস, অ্যামিনো অ্যাসিড যদি আপনি শরীরে দেন, এটা কোনো কেমোর সাথে সংঘর্ষে কেন হবে? আপনার শরীরে পুষ্টি দিয়ে শরীরটাকে বাঁচিয়ে রাখছেন, পাশাপাশি কেমো নেওয়ার পাশাপাশি। আর আপনি যদি কেমো শেষ হওয়ার জন্য ওয়েট করেন, এর মধ্যে তো পেশেন্টটা শেষ। হ্যাঁ, অনেকের কেমো নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো থাকে। কেমো নেওয়ার পরেও আমাদের ট্রিটমেন্ট শুরু করে তারা ভালো থাকে। কিন্তু শরীর যদি এমন পর্যায়ে যায়, মেটাবলিক স্টারা যদি এমন পর্যায়ে যায় যেখানে কেমোটা কোনোভাবেই হ্যান্ডেল করতে পারছে না, তখন কি হবে? You gotta be very careful to complete support when you have stage 4 cancer, okay? In any part of the body, I'm not talking this or that part, any part of the body, সব ক্যান্সার is similar, বাট কিছু অর্গান বেস, কিছু টাইপ বেস, কিছু ক্ষেত্রে ভেরিয়েশন আছে, কিন্তু ওভারঅল ক্যান্সার সাপোর্ট আপনাকে দিতেই হবে। প্লাস স্পেসিফিক ক্যান্সার হয়েছে, ওটার জন্য আমি সবসময় আপনাদেরকে বলি, যখন ভিডিও করবো বিষয়ভিত্তিক তখন এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এবং সো সুবি ভাইরা, তার মানে হচ্ছে যে স্টেজ 0 যেটা মাত্র ক্যান্সার হয়েছে, কোথাও ছড়ায়নি। স্টেজ 1 এটা হয়েছে এবং এটা ভেরি সলিড স্টেজ ক্যান্সার, এবং এটা আপনার পার্শ্ববর্তী টিস্যু ছড়ায় যায়নি এখনো। স্টেজ 2, 3 ইজ ভেরি অ্যাগ্রেসিভ, বা যদি এখনো ছড়ায় যায়নি, ইট ইজ গোনা স্প্রেড। এবং স্টেজ 4 যেটা, এটা আপনার টিস্যু এবং বিভিন্ন অর্গানে, এক অর্গান থেকে এক অর্গানে সার্কুলেশনের মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। সো ইউ ক্যান বি ভেরি কেয়ারফুল। ডিফারেন্ট স্টেজের গাইডলাইনগুলো দেওয়া আছে, খাবারটা ফলো করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, মেডিকেল ট্রিটমেন্ট লাগবে, পাশাপাশি ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ সবগুলো নিয়ে আপনি ক্যান্সার থেকে ভালো হবেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, সুপ্রিয় ভাইরা, so those listener, I'm going to summarize in a few seconds for my English audience. If we have a different type of stage of cancer, if you're struggling with a 0 stage cancer, you gotta be careful that it's gonna go to stage 1, stage 2, stage 3, stage 4. It is still it is cancer, but it's still not that aggressive yet. When we stage 1, it is solid, it is gonna spread. So be careful, take care of right there. And when we stage 2, 3, it is very aggressive, it didn't spread yet. But you might need radiotherapy, chemotherapy, and other therapy. In addition, if you get stage 4, you gotta be extremely careful. So you know that we got a lot of patients
different stage cancer, they got rid of cancer. Stage 4, we have so many patients got rid of the stage 4 cancer. What did we do? We supported them with a healthy diet guideline, with a specific lifestyle they need based on what type of cancer and what stage of cancer. When you have aggressive cancer, you have to be very specific. You have to be very, very careful what you can do, what you cannot do. Then you can slowly can get rid of the cancer while you're taking all the medical therapy, immunotherapy, radiotherapy, chemotherapy. In addition, you have to go through all the non-invasive therapy, IV therapy for nutrition, ozone therapy. You need to get acupuncture, that's very powerful. You need to get plant-based diet, healthy fat, no carb, no processed food, no fried food. All together, you can get rid of cancer. And I have a video on every different stage. I have a video on a specific guideline for the food. I have a patient success story. I asked them, what did you do? Follow their guidelines, follow their diet style they followed, so that you can follow them. You can do same. If you're struggling with the cancer, you can follow their guidelines, what they follow. I give all the time in different social media. So follow my guidelines, take the therapies, and supplement is very powerful when you get cancer. Any stage of cancer, depending on how many deficiencies you have developed. Those deficiencies need to be filled up with supplemental support. If your immune system low, you need digestion support, you have a fatty acid deficiency, you have inflammation, you need inflammatory support, you have anti-cancerous herbs and some kind of adaptogens, you need to support your metabolic system, you need to lower your body CRP, you need to support your body with anxiety support, because people get a lot of anxiety. So that's all together you can get rid of cancers, my dear audience, okay? And follow our patient success story, what guideline they follow, what food did they follow, what kind of lifestyle did they follow. All together you can get rid of cancer, okay? So dear audience, I'm going to follow your questions, and আপনারা যারা অনেকে লাইভে আসছেন ওয়েট করছেন, আপনাদেরকে আমি এখন অ্যালাউ করব। আমার লাস্ট একটা প্রশ্ন, আপনারা যারা প্রশ্ন করছেন আমি প্রশ্ন ফলো করছি আপনাদের। লাস্ট প্রশ্ন হচ্ছে যে ক্যান্সার কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিনা, যে সেক্সুয়ালি ইন্টারকোর্সের মাধ্যমে ক্যান্সার ছড়া যায় কিনা। ক্যান্সার সেক্সুয়ালি ইন্টারকোর্সের মাধ্যমে ছড়া যায় এটা কিন্তু ঠিক না। এটা অনেকে মনে করে যে ক্যান্সার হওয়ার পর তাকে উপর আইসোলেট করে ফেলা হয়। ক্যান্সার হয় বিহেভিয়ারাল এফেক্টের মাধ্যমে। কিরকম? আপনি দেখছেন অন্য মানুষ যা খাচ্ছে আপনি তা খাচ্ছেন, অন্য মানুষ যে লাইফস্টাইল ফলো করছে রং, আপনি এটা ফলো করছেন, তাহলে আপনিও ক্যান্সার হতে পারেন। বিহেভিয়ারাল ট্রান্সমিশন থেকে আপনার ক্যান্সার হতে পারে, not the sexual, okay? So sexually, yes, sexually virus and bacteria could be transferred. Suppose wife have a bacterial infection, you can get the infection. Wife have a fungal infection, you can get fungal infection. That could be transmitted, not the what is called cancer. So দেখুন, আজকে ক্যান্সারকে আপনারা এভাবে চিন্তা না করে চিন্তা করে এভাবে যে যার ক্যান্সার হয়েছে তাকে যে প্রয়োজনীয় ভিটামিনগুলো দেন। আজকে মেডিকেল রিসার্চ এমন পর্যায়ে চলে গেছে, জন হপকিন্স মেডিকেল ইটস ওয়ান অফ দ্য টপ মেডিকেল স্কুল ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? জন হপকিন্স দেখিয়েছে যে যে খাবারের যে অ্যান্থ্রোসায়ানিন, খাবারের যে লাইকোপিন, যেটা যেটা আছে যে টমেটোতে আছে, অ্যান্থ্রোসায়ানিন আছে, আপনার অনেক ধরনের খাবারে আছে, যেমন বাঁধাকপির মধ্যে আছে, যেমন যেমন গ্রেপসের মধ্যে আছে। এগুলো ভেরি পাওয়ারফুল, এগুলো অ্যান্টি ক্যান্সারাস। যে ক্রুসিফারাস ফুডগুলো অ্যান্টি ক্যান্সারাস। যে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা তারা দেখিয়েছে যে স্প্রাউটেড বিনের মধ্যে যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে। যে চায়না সাংহাই দেখিয়েছে যে আপনার আপনার ডার্ক চকলেট, হ্যাঁ, যেটা কাকাও এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি। তারা দেখিয়েছে যে কত পার্সেন্ট বেশি পরিমাণে প্রিভেনশন তৈরি হয় ক্যান্সার ইফ ইউ টেক কাকাও, মানে কোকো পাউডার রেগুলার বেসিস। তো ক্যান্সার সেক্সুয়াল ট্রান্সমিটেড না, ক্যান্সার হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ। এটার জন্য আপনার দরকার হচ্ছে যে এনাফ
এনাফ প্ল্যান্ট বেসড ডায়েট। আমি যেটা বলছি, অনেক মেডিকেল রিসার্চ দেখা গিয়েছে যে যদি ভিটামিন সি, অনেক যেমন আমি যেটা বলছি যে ইউনিভার্সিটি জন হপকিন দেখিয়েছে যে সাপ্রোফেন যেটা যেটা পাওয়া যায় হচ্ছে যে খুচরো খাবারের মধ্যে, এগুলো ক্যান্সারের জন্য প্রিভেন্টেবল এবং ক্যান্সার কিউরের জন্য কাজ করে। যে অল ধরনের ফাইটোকেমিক্যাল এগুলো কাজ করে। হার্ভার্ড মেডিকেল দেখিয়েছে যে যে কিটো ডায়েটের মাধ্যমে ক্যান্সার পেশেন্টের দ্রুত ইমপ্রুভ হয়। তারপর হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলা যে ক্যান্সারের জন্য উপকারী, হ্যাঁ, ডিফারেন্ট স্টেজ ক্যান্সারের জন্য বা ক্যান্সার প্রিভেনশনের জন্য। আপনারা জানেন যে আম, যে যে সয় সয় প্রোটিন ভেরি পাওয়ারফুল ফর ক্যান্সার প্রিভেনশন এন্ড ক্যান্সার হিলিং। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যারোটিন, বেটা ক্যারোটিন যেটা গাজরে পাওয়া যায়। শুধু এগুলো না, যে কোনো ধরনের কালারফুল প্ল্যান্ট, কালারফুল ফ্রুটস, এটা হচ্ছে এগুলো অ্যান্টি ক্যান্সারাস ইন ডিফারেন্ট স্টেজ। আর কিটো ডায়েট ইজ এ অ্যান্টি ক্যান্সারাস বলতে পারেন, কারণ আপনি যদি কিটো ডায়েটে থাকেন, এনাফ প্ল্যান্ট বেসড ডায়েট থাকে, অল টুগেদার you should not have cancer in the body. And if you have a cancer, you have to follow keto with enough nutritional diet, with enough plant-based diet. Keto itself is dangerous, only fat, fat, fat. That's not the keto, by the way. Keto has to be healthy fat with a lots of colorful plants. Together, it can be, you know, it can be rockstar against the cancer, okay? শুরু ভাই, আপনারা অনেকে ওয়েট করছেন লাইনে। আপনারা যারা যারা আসছেন এখানে, আপনাদেরকে অ্যালাউ করবো আমি। আমি প্রথমে এক ভাইকে অ্যালাউ করি। ভাই নাম হচ্ছে শাহ মিস্টার ইসলাম। মিস্টার ইসলাম ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রেখেছে। আপনি আল্লাহ পাক কেমন রেখেছে ভাই? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে আগে লাইভে কথাও বলেছিলাম। ভেরি গুড, আমি দ্যাটস গুড। আহ, ঢাকা সিএমএস এর চিকিৎসাধীন আছি এখন। আপনার আমার এই যে প্লাটিলেট কম ছিল, তো আচ্ছা, প্লাটিলেট এখন কি কম অবস্থা? ছিল আপনার, প্লাটিলেট জুসও খাচ্ছিলাম, আপনার ফলো আপে ছিলাম। ভেরি তো গুড। মাঝখানে আবার অনেক বেশি কম হয়েছিল আর কি প্লাটিলেট। হুম, 20,000 আসছিল, 30,000 আসছিল। পরে আমাকে হুম। সিএমএস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলাম আমি কিছুদিন। তো আমি আপনার কোন প্রশ্ন করবেন? আমি তো লাইভে আছি, আপনার তো এখানে কনসাল্ট করছি না। কোন জি, প্রশ্ন বুঝতে করবেন আপনি? পেরেছি। তো এখন এইটা স্যার আমারও যে বোন মেরো করেছিল, এটা তো কোনো সমস্যা পাই নাই। এখন ভেরি গুড, এ- ভেরি গুড। সব মিলাই থ্রম্বোসাইটোপেনিয়া বলতেছে, কিন্তু আমার তো আপডেট হচ্ছে না স্যার। মানে ইমপ্রুভ হচ্ছে না? না স্যার, তো লাস্ট আমি হুম, হুম। 30 তারিখে এখান থেকে বেরিয়েছি, তখন আচ্ছা, এটা তো আমি 80,000 বার এখন লাইভে, 90,000 করছে। এটা এখন লাইভে বলা সম্ভব না। আপনার সবকিছু কনসিডার করে আমাকে আনসার করতে হবে, হ্যাঁ? তো আপনার সাথে আবার কথা স্যার হবে জি, ইনশাল্লাহ পরে, হ্যাঁ? আপনি থ্যাংক ইউ আসুন। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। লিটন সাহেব আছেন লাইনে? তোমারটা ভালো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আপনার দেখা যাচ্ছে না। জি, জি স্যার, জি স্যার, আমি এখন ক্যামেরা অন করছি। স্যার, আমি বলেন ঢাকা ভাই। থেকে বলছি। জি স্যার, জি, বলেন, ভালো দীর্ঘদিন আছেন না? আপনার হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জি স্যার, আলহামদুলিল্লাহ আছি স্যার। আপনাকে দীর্ঘদিন আমি স্যার আপনার বিভিন্ন লিঙ্ক থেকে আপনার কথাগুলো শুনি স্যার। তো স্যার, আমি আপনার ঢাকা আসার পরে আমি আপনার সাথে একটু আহ, দেখা করতে চাইছিলাম। আসলে আমি সময় মতো পারিনি আর কি। তো হুম হুম আমার হুম। স্যার একটা প্রবলেম, সেটা হলো 2 বছর আগে আমি, আমার হুম হুম। বাড়ি হোম ডিস্ট্রিক্ট হলো পিরোজপুরে। তো দুই আচ্ছা। বছর পূর্বে আমি কোরবানিতে যখন বাড়িতে যাই, বাড়িতে আসার পথে তখন আমার ওই যে লঞ্চে আসি, আসার পরে হুম হুম হঠাৎ হুম। করে লঞ্চে ঠান্ডা লেগে আমার জ্বর হুম হুম। আসছিল আর কি। তো জ্বর আসার পরে স্যার তোর আমার ওই পর থেকে আমার একটু ওয়েট একটু মানে কমছে আর কি, আর আচ্ছা আচ্ছা শরীরটা আচ্ছা। একটু দুর্বল লাগছে। এখন এই জন্য স্যার আমি আপনাকে একটু দেখাতে চাইছিলাম। আসলে আমি সময় বা পারি নাই। তো এর জন্য একটু আপনার সাথে স্যার একটু পরামর্শ চাচ্ছি, আসলে স্যার কি বিষয় আমি বা কোন কোন ওয়েতে চললে স্যার এটা সমাধানটা আসলে স্যার বুঝতে পারবো আর কি। আমার মনে হয় কি জানেন ভাইয়া, আপনি এটা নিয়ে আমাদের ঢাকা সেন্টারে আসেন, অথবা আমার সাথে লাইভে একটা মিটিং অ্যারেঞ্জ করেন। ম্যানেজার সাহেবের সাথে কথা বলেন, একটা মিটিং অ্যারেঞ্জ করে দিবে। এটা সবকিছু না জেনে, রিপোর্ট গুলো না দেখে আমি পরামর্শ দিতে পারবো না, বুঝতে পারছেন? তো এখানে ভাবছি যে কোনো সিম্পল কোনো কথা যেগুলা আমরা লাইভ বিষয়ে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো আর কি। তো মানে ট্রিটমেন্ট বিষয়ে কথা বলা লাইভে কঠিন ভাইয়া, বুঝতে পারছেন? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় ভাইরা, দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল। আমি সামারি করছি, আপনাদের প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ একটু পরে। আপনার প্রশ্নগুলো এখানে লিখুন প্লিজ।
আমি সবগুলো প্রশ্ন ফলো করছি। ওয়ালাইকুম সালাম কামালউদ্দিন সাহেব। তো সংক্ষেপে হচ্ছে যে ক্যান্সারটা 5টা কারণে হয়। একটা হচ্ছে জেনেটিক্যাল কারণ। ফার্স্ট অফ অল, ইফ ইউ হ্যাভ এ জেনেটিক্যাল ডিফেক্ট অ্যান্ড ইফ ইউ ফ্যামিলি হ্যাভ এ ক্যান্সার অর আপনার ফ্যামিলি হিসেবে ক্যান্সার থাকে, এটা ক্যান্সার হতেই পারে যদি আপনি রাইট এনভায়রনমেন্ট দেন, তার মানে আপনি হেলথি লাইফ ফলো না করেন। আপনার ক্যান্সার হতে পারে আপনি কেমিক্যাল এক্সপোজার, টু মেনি কেমিক্যাল এক্সপোজার যদি হয় আপনার শরীরে, সেটা খাবার মাধ্যমে হতে পারে, সেটা আপনার কাজের মাধ্যমে হতে পারে, আপনার কোনো কেমিক্যাল নিয়ে কাজ করতে হতে পারে, কেমিক্যাল এক্সপোজারটা আপনার শরীরে ক্যান্সারের কারণ হতে পারে। সুপ্রিয় ভাইরা, টু মাচ সুগার ইনটেক, 3 নম্বর হচ্ছে টু মাচ সুগার ইনটেক। আমরা টু মাচ কার্বোহাইড্রেট খাই, প্রসেস ফুড পাই এবং টু মেনি অ্যাডিটিভ ফুড অ্যাডিটিভস খাই, তাহলে আমাদের ক্যান্সার হতে পারে। সুপ্রিয় ভাইরা, 4 নম্বর হচ্ছে লাইফস্টাইল। আজকে যে আমাদের লাইফস্টাইল, আমরা ঠিকমতো ঘুমাই না, ঠিকমতো খাই না, ঠিকমতো এক্সারসাইজ করি না, এটার কারণে আমাদের লাইফস্টাইলে আমাদের ক্যান্সারটা হচ্ছে। সুপ্রিয় ভাইরা, এরপরে একটা 5 নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনফেকশন। ইনফেকশনের জন্য আমাদের নিউট্রিশনটা দায়ী। আমাদের প্রপার নিউট্রিয়েন্ট খাবার না খাই, শরীরে আনহেলদি সেল তৈরি হবে। আনহেলদি সেল শরীরে ডিফেক্টিভ অর্গানে ইনফেকশন তৈরি হয়, সেটা এইচ পাইলোরি হোক, পেটের এইচ পাইলোরি হোক, অথবা ক্যান্ডিডা ইনফেকশন হোক, অথবা ব্যাকটেরিয়াল হোক। এই 5টা কারণে আপনারা চেক দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ক্যান্সারটা আপনার শরীরে থাকবে না অথবা আসবে না। আসলে যদি এগুলো যদি ফলো করতে পারেন, এগুলো টেক কেয়ার করতে পারেন, ক্যান্সারটা ইনশাআল্লাহ চলে যাবে। থ্যাংক ইউ। আমি সামারি করছি এটা বলে যে আপনারা যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের জন্য আমার কি গাইডলাইন। যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের জন্য কথা হচ্ছে, প্রথমত কথা হচ্ছে যে ক্যান্সার হওয়ার যে কারণগুলো নিয়ে স্টাডি করবেন। সবার আমার যাদের ক্যান্সার হয়েছে তারা নিশ্চয়ই অনেক কনসার্ন যে ডাক্তার বলেছে মারা যাবেন, ডাক্তার বলেছে 2 উইক টাইম আছে বা 2 মান্থ টাইম আছে বা এনি টাইম মারা যাবেন। শুরু আমাদের পেশেন্টদেরকে দেখুন, 2 উইকস টাইমের পেশেন্টরা তারা সারা জীবন বেঁচে আছে। ওই পেশেন্টদের ইন্টারভিউগুলো শুনুন, আপনারা আশাহত হবেন না। আপনারা কেমিক্যাল ড্রাগ যেটা, হ্যাঁ, কেমোথেরাপি, রেডিওথেরাপি এর পাশাপাশি নিউট্রিশনাল সাপোর্ট, নন ইনভেসিভ ইন্টিগ্রেটিভ রিজেনারেটিভ থেরাপিগুলো নেওয়ার পাশাপাশি আপনারা ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনি ফিরে আসতে পারেন, তবে সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে কেমোথেরাপি, রেডিওথেরাপির ডাক্তার যেটা বলছে নেবেন, নেওয়ার পাশাপাশি আপনারা সুগারি খাবারটাকে পুরো অ্যাভয়েড করবেন, প্রসেস ফুডটা পুরো অ্যাভয়েড করবেন, যে কোনো ধরনের জাঙ্ক খাবার আপনারা টেবিলে রাখবেন না। আপনারা প্ল্যান্ট বেসড খাবার, হেলথি ফ্যাট এবং অ্যালার্জি হয় এমন খাবারটা খাবেন না। এটা হলো আপনাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে আপনারা খাবার যখন খাবেন, যে আপনারা অ্যালকালাইন ডায়েট করবেন, মোর লাইভ খাবার খাবেন, মোর প্ল্যান্ট খাবেন, মোর ফ্রুটস খাবেন। ফ্রুটস বেশি খাবেন না, ফ্রুটস কম খাবেন, তবে গাছ থেকে পাড়া ফ্রুটস খাবেন। তো অ্যালকালাইন ডায়েটটা নিয়ে অনেক কথা আছে, এগুলো দেখুন। অ্যালকালাইন ডায়েটটা আপনাকে আস্তে আস্তে কাছ থেকে বের করে নেবে। 3 নম্বর হচ্ছে কোলন। কোলন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোলন ক্লিনের জন্য কফি নেমার আমার 3টে পর্ব আছে। কফি নেমা দেখুন, কোলন ঠিক থাকলে বডি ইমিউন ভালো থাকবে, মেটাবলিক সিস্টেম ভালো থাকবে, আপনার ক্যান্সারটা শরীর থেকে আস্তে আস্তে চলে যাবে। তারপরে হচ্ছে যে আমি একটা কাজ সবসময় বলি যে গ্রিন জুস, ভেজিটেবল গ্রিন জুস করে খাওয়া, ভেজিটেবলকে জুস করে খাওয়া, কালারফুল যেগুলো কাঁচা খাওয়া, যেগুলো জুস করে খেলে শরীর সহজে অ্যাবজর্ব করবে, যেটা নিয়ে অনেক ভিডিওতে আছে, অনেক পেশেন্ট থেকে আপনারা শুনেছেন। তো 4 নম্বর হচ্ছে যে সাপ্লিমেন্ট, যে শরীরে নিউট্রিশনাল মেজর ডেফিসিয়েন্সি হওয়ার পরেই তো আপনার ক্যান্সারটা হয়েছে, তাই না? তাহলে আপনি সাপ্লিমেন্টাল সাপোর্ট, যেমন আপনার ইনফ্লামেশন সাপোর্ট, আপনার শরীরে ভিটামিন ডেফিসিয়েন্সি গুলা, ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি গুলা, তারপরে ডিটক্সিন সাপোর্ট, লিভার সাপোর্ট, আপনার শরীরে ইমিউন সাপোর্ট, আপনার শরীরে স্ট্রেস অ্যাংজাইটি সাপোর্ট, এই সবগুলো দিলেই আপনার শরীর হিলিং মোডে থাকবে, ইমিউন সিস্টেম ভালো থাকবে, আপনি ক্যান্সার থেকে ভালো থাকবেন। 5 নম্বর হচ্ছে যে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে থাকবেন। এই সে শুধুমাত্র ক্যামোরেডিও না, শুধুমাত্র লাইফস্টাইল না, শুধুমাত্র থেরাপিও না, এই সবগুলো মিলিয়ে থেরাপি, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট, কনভেনশনাল মেথড, ডাক্তারস গাইডলাইন সব মিলিয়ে আপনি ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে আপনি ক্যান্সার থেকে ভালো হতে পারবেন। এই 5টা কাজ আপনি মনে রাখবেন। আপনি খাবার, লাইফস্টাইল, ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, কনভেনশনাল থেরাপি, খাবারটাকে জুস করে খাওয়া, কোনটাকে ক্লিন করা, এই সবগুলো মিলিয়ে আপনি ক্যান্সার থেকে পুরোপুরি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ওকে, let me summarize for my English audience, my dear brothers and sisters who are suffering with a different stage of cancer. You have to understand that cancer is very aggressive, and if you don't take care of at early stage, but in any stage you can get out of cancer with a integrative approach. So I'll tell you 5 steps. Number 1, clean your diet, get a plant-based food, get a healthy fat, get a integrative approach, immunotherapy, IV therapy, nutritional support, ozone therapy, acupuncture with a hyperthermia, and of course you cleanse your colon, and then cleanse your colon with a it's called colon irrigation. It could be coffee enema.
So all together, you can get rid of cancer easily with the following diet, lifestyle, supplemental support, conventional therapy, along with your regenerative IV therapy, ozone therapy, acupuncture, and cleansing colon. I hope all the best luck of the world for all of you. Thank you so much. That's all for today. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. অনেক অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হলে আবার কথা হবে ইনশাল্লাহ সবার সাথে। দোয়া করবেন যেন আপনারা আমি অনেক অনেক ভালো থাকি। আপনার জন্য দোয়া থাকলো। আল্লাহ আপনাদেরকে সবাইকে অনেক অনেক ভালো রাখুক। ইনশাল্লাহ আবার দেখা হবে শীঘ্রই। হয়তো নেক্সট কামিং উইকেন্ডে অথবা তারপরের উইকেন্ডে লাইভে কথা হবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।